আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ওই মসজিদে কেউ যে শান্তিতে চালাইতে পারবো। আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি, ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না। উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। দর্শক, ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আর এরকম আপডেট নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। তো দর্শক, আর দেরি না করে আর ভিডিওটি দেখে আসি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ওই মসজিদে কেউ যে শান্তিতে চালাইতে পারবো। আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি, ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না। উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। তো আমাদের তো প্রধান উপদেষ্টা, উনি তো সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার কাজ করছেন। এই জন্য তো বিশ্ববাসীর শান্তির প্রতীক হিসাবে তো ওনাকে নোবেল দান করছেন। উনি বাংলাদেশের বর্তমানে উনি নিজেই যে অপারগতাটা স্বীকার করতেছে, এটা বিশ্ববাসী বিশ্লেষণ করুক যে কি ধরনের শান্তি তিনি বিশ্বে প্রতিষ্ঠা করে বাংলাদেশে এই লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ কইরা উনি বিশ্বে শান্তি কি করছেন, শান্তি প্রতিষ্ঠা করছেন। উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না। আপনি রিক্সা চালকদের অ্যামাউন্ট দেখেন, এই 5,000 টাকা দামের একটা রিক্সা সে 1,130 টাকা দৈনিক জমা দিতে আছে, অথচ ওনার কিস্তির জন্য অনেকে সংসার ভেঙে গেছে। তো উনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? যে সমস্ত প্রতিষ্ঠানে উনি এই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন করার বিনিয়োগ করেছিল, ওই সমস্ত গোষ্ঠীকে ফকির তিনি বানায় শেষ করছেন। এখন এই জন্য আর এই দেশে বিনিয়োগ করার জায়গা নাই। এটা আপনি 5 মাসের কথা বলতেছেন, উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে নাই। উনি যদি কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসতো, 21শে আগস্ট আমরা একটা রিক্সা চালকদের দাবি দিছিলাম, এই দেশে অবহেলিত হলে রিক্সা চালক। রিক্সা চালক ছাড়া এই দেশে আর কেউ অবহেলিত নাই, সবাই সুবিধার আওতায় আছে। কেউ এই দেশে বাদ নাই, একমাত্র রিক্সা চালকরা বাদ। আমরা বলছিলাম না আমাদের সাথে আলোচনা করেন, ওনারা তো আমাদের সাথে আলোচনা করে না। তো ওনারা সবাই মিল্লা পরিকল্পনা করে আমাদের বাদ দিচ্ছে। আমাদেরকে বাদ দেওয়া কি এই দেশ ঠিক মতো চালাইতে পারবে? আমি এটা এভাবে দেখবো যে 54 বছর একটা জাতিকে ভুল বোঝানো হয়েছে। 54 বছর আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, একটা জনগোষ্ঠীকে, এই রিক্সা চালকদেরকে। এটা আজ আর কাল নয়, এটা 54 বছর। এখন এই 54 বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটিটা তৈরি করছেন, এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটিক। আপনি দেখেন এই বর্তমানে এই যে 31শে ডিসেম্বর, যেটা 36শে জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের জন্য সরকারকে 15 দিনের টাইম দিচ্ছে। তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই, এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা, এই 3 চাকাওয়ালারা। তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিচ্ছে সরকারকে। তা আমাদের সরকার হইল গোটা বিশ্বে নোবেল বিজয়ী, উনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছেন। তা আমাদের দেশে যে রিক্সা চালকেরা কোনো ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই, সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত, রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই, এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে 54 বছর। এখন তো এদেরকে নিয়ে এখনো তো সেই পরিকল্পনায় তারা যাবে না। তারা তাদের ওই 54 বছরে এই পুরনো ওই পুঁতিটাকেই তিনি পড়বেন। উনি বলছে যে উনি রাজনৈতিক দলের লোক না, এগুলা তো মিডিয়ার সামনে বলতে পারে। মিডিয়াওয়ালারা আমি রিক্সাওয়ালা প্রশ্ন করলে আমার বিভিন্ন প্রশ্নের জব চাইবে, কিন্তু ওনারা বললে ওনাদের প্রশ্নের জব দেওয়া হবে না। ডক্টর ইউনূস রাজনৈতিক দলের লোক না, উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। এটা তো জাতির সামনে থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। যিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক পরিবারের না, এটা একমাত্র আমি রিক্সা চালক বলতে পারি যে আমি রাজনৈতিক লোক না, আমি কোনো রাজনৈতিক পরিবারের না। কারণ এই 54 বছরে কোনো রাজনৈতিক দল এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা বলে না, আর রিক্সা চালকদেরও কোনো রাজনৈতিক করার নিবন্ধন নাই। তারা হইলে এই দেশের সাধারণ ভোটার। আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি, আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি, ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না। যদি উনি নিরপেক্ষ থাকতো তাহলে বেগম জিয়া ওই যে সেনানিবাসে যেদিন বৈঠকে গেলেন, সাক্ষাতের জন্য গেলেন, ওদিন যেহেতু তিনি নিজেই দাবি করলেন যে ইউনূস আর আমরা এক পরিবারের লোক। তো আপনি জিয়া পরিবার রাজনীতি করে না, এই কথাটা দেশবাসীরা বোঝাইতে পারবেন।
এটাই রিক্সা চালককে বিচাইতে পারবেন? জনাব তারেক রহমান তো ওই লন্ডন থেকে একজন শহীদ রিক্সা চালকের দায়িত্ব নিচ্ছেন, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন, কিন্তু আমরা যাদের জন্য রাস্তায় জীবন দিচ্ছিলাম ওই সমন্বয়করা, ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি। ওনারা আমাদের এই যে হতাহতের যে একটা পরিসংখ্যান চেয়েছিলাম, এই পরিসংখ্যানটা এখনো দেশবাসীর সামনে ক্লিয়ার করে নাই যে রিক্সা চালকেরা এতটি আহত হয়েছে, এতটি নিহত হয়েছে। তো তারেক রহমান তো একজনের দায়িত্ব নিচ্ছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমার কথা হলো, বর্তমানে এই দাস ইউনূস সাহেব যে বলছেন যে উনি মানে চালাইতে পারছেন না, এটা ওনার হইলো আবিদারিক একটা কথা। আসলে উনি চালাইতে পারতেছেন না এমন কোনো কথা না। 5 মাসে কি উনি কোনো জায়গা দিয়ে দেখছেন ওই সরকারি পণ্য টিসিবি বিতরণ করছে? উনার পক্ষ থেকে উনি একজন বিশিষ্ট ধনী ব্যক্তিত্ব, সারা বিশ্বে বিজয়ী। উনার পক্ষ থেকে 18 কোটি মানুষের ভিতরে 18 কোটি কোনো সুবিধা কি কেউ পাইছে বলতে পারবে? আপনি বলেন। ওনার একটা শুভেচ্ছা পত্র তো আসছিল, ওনাকে আমরা স্বাগতম করে এই দেশের প্রেসিডেন্ট বানাইলাম। তো উনি তো একটা প্রেসিডেন্টের একটা শুভেচ্ছাও তো এই রিক্সা চালকদের দিতে পারতো। আমরা তো তার কাছে একটা দাবি জানাইছিলাম। আমাদের তো ওনার বাসার বারিন্দায় বসায় রাখা হয়েছে, ওই রাজনীতি দলগুলোরে নিয়ে কিন্তু কফি খাওয়ায়। ওই কফির বিনিয়োগটা কিন্তু এই সাধারণ রিক্সা চালকেরা তাদের এই ঘাম এবং শ্রম দেয়া দৈনিকই দিতে আসছে, কিন্তু ওই রিক্সা চালকদের প্রতিনিধি গেছে, ওনাদের স্থান হয়েছে বারিন্দা। তো এইভাবে যদি একটা জাতিকে বাদ দেওয়া হয়, এই জাতির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। ওই মসনদে কেউ যে শান্তিতে চালাইতে পারবো না। ওই ছাত্ররা যে সমন্বয় করে তৈরি করতেছেন, ওই যে তৈরি করুক না কেন, সেখানে আমাদের অগ্রণী ভূমিকা থাকা